আর সত্যি অপূর্ব অপূর্ব মন্দির, ভব্য গেস্ট হাউস এবং একটা স্মৃতি মন্দির। এই কারণে বলা হয় সেই 2024 সালে মহারাজ শ্রীল গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ তিনি এই মন্দির উদ্ঘাটন করে কিছুদিন পরে তিনি এই ধরাধাম থেকে চলে যান। অর্থাৎ বলা যায় এটা ছিল ওনার হাতের উদ্ঘাটন অন্তিম মন্দির। শ্রী শ্রী রাধা মাধব ললিতা বিশাখা এয়ারপোর্ট থেকে প্রায় 30 কিলোমিটার। জায়গা হচ্ছে রোহিণী, দিল্লি রোহিণী এলাকা, খুব খুব অ্যারিস্টোক্রেট এলাকা। তো সেই মন্দিরে আমরা রাত্রি নিবাস করলাম। সকালে মঙ্গল আরতি, জপ সাধনা, ভাগবতম ক্লাস করে আমরা আজকে কুরুক্ষেত্র রয়েছি। কুরুক্ষেত্রের কথা কি কি দর্শন করলাম কালকে শোনাবো। আজকে একটু ভাগবত ক্লাসে প্রবেশ করি। তো শুরু হচ্ছে আজকের 8ম অধ্যায়ের প্রথম ক্লাস। শ্রীরাজ উবাচ জয়া গুপ্ত সহস্রাক্ষ সহাবান রিপুসৈনিকান ক্রীড়ন্নেব বিনির্জিত্য ত্রিলোক্যা বোভুজে শ্রিয়ম ভগবন্তমাখ্যাহি বর্ম নারায়ণাত্মকম যথা তথা ইন শত্রুন যেন গুপ্ত জয়ন মৃধে। শ্রীরাজ উবাচ জয়া গুপ্ত সহস্রাক্ষ সহাবান রিপুসৈনিকান ক্রীড়ন্নেব বিনির্জিত্য ত্রিলোক্যাবুভুজে শ্রিয়ম ভগবন্তমাখ্যাহি বর্ম নারায়ণাত্মকম যথা তথা ইনা শত্রুন যেন গুপ্ত জয়ন মৃধে। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, যে বিষ্ণু মন্ত্রের দ্বারা রক্ষিত হয়ে দেবরাজ ইন্দ্র অনায়াসে বাহন সহ শত্রু সৈন্যদের জয় করে ত্রিলোকের ঐশ্বর্য ভোগ করেছিলেন, সেই বিষয়ে আমাকে বলুন। যে নারায়ণ কবচের দ্বারা রক্ষিত হয়ে দেবরাজ ইন্দ্র যুদ্ধে বধোদ্যত শত্রুদের জয় করেছিলেন, সেই সম্বন্ধে আমাকে বলুন। মন্ত্র কি মন্ত্র জপ করে শত্রু বিজয় করলেন এবং নিজেকে সুরক্ষিত করলেন, সেই সম্বন্ধে বল। এটা হচ্ছে আগের অধ্যায়ের সঙ্গে এই অধ্যায়ের একটা সংযোগ। আগের অধ্যায়ে সুখদেব গোস্বামী তিনি শুনিয়েছিলেন যে যখন ব্রহ্মার দ্বারা উপদিষ্ট হলেন দেবতারা যে বিশ্বরূপকে নিয়ে যজ্ঞ করো, তখন ইন্দ্র বিশ্বরূপের কাছে গিয়ে পৌঁছে বিশ্বরূপকে আলিঙ্গন করেছেন। তারপরে বলছেন, তুমি তো জানো আমরা অসুরদের দ্বারা পরাজিত, তুমি বিদ্যান ব্রাহ্মণ, তুমি স্বর্গলোকের বাসিন্দা, আমার পুত্র তুল্য। তাই এই পিতৃব্য হিসাবে তোমাকে আমি অনুরোধ করছি, তুমি যে যজ্ঞ কুশলী, যজ্ঞ বিদ্যা শিখেছ, তুমি আমাদের হয়ে যজ্ঞ করে আমাদের এই শত্রু পরাজয়ের শক্তি প্রদান করো। তুমি স্বর্গলোকের একজন সদস্য হয়ে স্বর্গলোকের প্রতি তোমার একটা কর্তব্য রয়েছে, সেই কর্তব্য বোধে তুমি আমাদের যজ্ঞ করো। আর বিশ্বরূপ বললেন, দেখুন আমি অবশ্যই যজ্ঞ করব, গুরুজনদের বাক্য আমি স্বীকার করব,
এবং আমি যজ্ঞ করব, আর এই যজ্ঞ করব আমার মঙ্গলের জন্য। আমার মঙ্গল কিসে? না, গুরুজনদের বাক্য নির্দেশ আদেশ পালন করলে জীবের মঙ্গল হয়, স্বর্গলোকের মঙ্গল, আপনার মঙ্গল হিসাবে, আমার মঙ্গল হিসাবে আমি এই যজ্ঞ সম্পাদন করব। তখন তিনি এক স্তোত্র রচনা করে নারায়ণ কবচ সুরক্ষাত্মক স্তোত্র রচনা করে তিনি ইন্দ্রকে প্রদান করেছিলেন। আর সেই মন্ত্র দিয়ে, গুহ্য মন্ত্র দিয়ে তিনি শত্রুদের পরাভূত করে রাজ্য ফিরে পেয়েছিলেন। এটা ছিল আগের অধ্যায়ের কথা। আর সেটাকে কানেকশন করে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন সেই কি মন্ত্র ছিল, কিভাবেই বা তিনি শত্রুদের পরাভূত করে নিজেকে সুরক্ষা পেয়েছিলেন বা সুরক্ষা রেখেছিলেন, দয়া করে আমাকে বলুন। দেখুন, ভাগবতমে কেবল প্রশ্ন উত্তর, আর প্রশ্ন উত্তরের আলোচনা শুনতে খুব মজা লাগে। আর প্রশ্নের পরিপ্রেক্ষিতে উত্তর, আর প্রশ্ন হওয়া উচিত প্রাসঙ্গিক, যে বিষয়ে আলোচনা হচ্ছে, এবং সেই বিষয়ে আমার জানার যেন কৌতূহল হয়। আর প্রশ্ন করতে গেলে জিনিসটা ভালো করে জানতে হবে, তা নাহলে প্রশ্ন আসবে না। যখন পরীক্ষিত মহারাজ প্রথম স্কন্ধের শেষে প্রশ্ন করলেন, অনেকগুলো প্রশ্নই তিনি করেছিলেন পরীক্ষিত মহারাজ। বিশেষত তার মূল প্রশ্নটা ছিল যে মরণোন্মুখ ব্যক্তির প্রধান কর্তব্য কি নাম জপ করা উচিত, কাকে স্মরণ করা উচিত। শ্লোকে বলা হয়েছে, অত পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরমম গুরুম পুরুষস্যেহ যৎকার্যম ম্রিয়মাণস্য সর্বথা। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করেছিলেন, যে মানুষের মৃত্যু আসন্ন, তার সিদ্ধি লাভের পন্থা কি? যৎ শ্রোতব্যম অথ জপ্যম যৎ কর্তব্যম নিভি প্রভো স্মর্তব্য ভজনীয়ং বা ব্রূহি যদ্যা বিপর্যয়। আর দয়া করে বলুন, কি নাম জপ করা উচিত, কি কীর্তন করা উচিত, কি স্মরণ করা উচিত, কি ভজন করা উচিত, কি করা উচিত নয়, বলুন। এই প্রশ্ন শুনে সুখদেব গোস্বামী এত আনন্দিত হয়েছেন, প্রশ্নের প্রশংসা করে তিনি 4 অধ্যায় কাটিয়েছেন। বললেন, বরিয়ানেশ তে প্রশ্ন কৃত লোকহিতম নিপ আত্মবিদ সম্মত পুংসাম শ্রোতবাদ্যেষু যো পরহ। বরিয়ানেশ, আপনার প্রশ্ন অত্যন্ত মহিমাপূর্ণ, প্রাসঙ্গিক। কেন না, কৃত লোকহিতম, আপনার এই প্রশ্ন ত্রিজগৎকে হিত করবে। যেরকম গঙ্গা ত্রিপথস গামিনী, গঙ্গা স্বর্গ মর্ত পাতালকে তার পবিত্র বাতাবরণ, জলের প্রভাবে সবাইকে পবিত্র করছে, ঠিক সেই রকম এই যে প্রশ্ন আপনি করেছেন, এই প্রশ্নের উত্তর আপনাকে, আমাকে এবং পরবর্তী পিঢ়ি জনগণদের মঙ্গল আর হিত করবে। লোকহিতম। আর এটা শুধু আমি বলছি না, আত্মবিদ সম্মত পুংস।
বড় বড় বিদ্বান পুরুষেরাও এতেই অনুমোদন করেছে। প্রশ্ন হওয়া উচিত মঙ্গলের জন্য, নিজের হিতের জন্য। আর প্রশ্ন বিষয় ভিত্তিক হওয়া উচিত। আমাদের তো ক্লাসে দেখা যায় যখন গুরুদেব বা পাঠক ভাগবত পাঠের পরে যখন বলেন কিছু প্রশ্ন থাকলে বলুন বা মন্তব্য করুন। আমাদের যেহেতু আমরা খাওয়া পড়ার মধ্যে সীমিত আছি, কি করে ভালো প্রসাদ পাবো, সেই জন্য এই প্রশ্ন আসে বিষয় ভিত্তিক না, খাওয়া দাওয়া সম্পর্কে। সোয়াবিন খেতে আছে, রাত্রে কি নিত্যানন্দ প্রভুকে মুড়ি ভোগ দেওয়া যায়? একাদশীর দিনে প্রশ্ন আছে। টমেটো খাওয়া যায়, জিরা খাওয়া যায়, শুধু খাওয়া দাওয়ার প্রশ্ন। কিন্তু এখানে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, এই যে সপ্তম অধ্যায়ের শেষে আপনি বললেন বিশ্বরূপ গুপ্ত মন্ত্র, নারায়ণ কবচ মন্ত্র দান করে তিনি দেবতাকে সুরক্ষা প্রদান করেছিলেন এবং শত্রু জয়ের শক্তি প্রদান করেছিলেন। সেই বিষয়ে বলুন, কি মন্ত্রটা কি ছিল এবং কিভাবে তিনি শত্রুদের পরাভূত করলেন এবং কিভাবে তিনি নিজেকে সুরক্ষিত রাখলেন, দয়া করে বলুন। যে প্রসঙ্গ আলোচনা হচ্ছে ওই প্রসঙ্গের উপর প্রশ্ন, তাহলে বোঝা যায় যে আপনি প্রসঙ্গটা শুনছেন, ভাগবত ক্লাস শুনছেন। যদি মন দিয়ে ভাগবত পড়ি বা ভাগবত ক্লাস শুনি, প্রশ্ন আসবে, অবশ্যই প্রশ্ন আসবে। আর প্রশ্ন উত্তর মানে নিজেদের ভিতরে সম্পূর্ণ কলুষতা, সম্পূর্ণ কি বলা যায়, সন্দেহ থেকে মুক্ত হওয়া যায়। ভাগবতের প্রথম স্কন্ধেও এই কথা বলেছে, ভিদ্যতে হৃদয়গ্রন্থি ছিন্দন্তে সর্বসংশয়। সর্বসংশয় দূর করতে গেলে এই গুরুজনদের কাছে গিয়ে বসে ভাগবত কথা শ্রবণ করতে হবে। আর তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবা, প্রশ্ন করতে হবে, তাহলে হবে। তো এখানে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, হে প্রভু, কি মন্ত্র, যদি মন্ত্রটা একটু শুনতে পারি, আর কিভাবে সেই মন্ত্রের প্রয়োগ কিভাবে করলেন, শত্রুদের কিভাবে পরাভূত করে নিজেকে সুরক্ষিত রাখলেন, বলুন। আমার শুনতে খুব খুব ইচ্ছা হচ্ছে, দয়া করে বর্ণনা করুন। তো সরাসরি উত্তর দিচ্ছেন সুখদেব গোস্বামী। শ্রী বেদরায়ণীর উবাচ বৃতঃ পুরোহিতস্তাস্ত্র মহেন্দ্রায়াণু পৃচ্ছতে নারায়ণাক্ষং বর্মাহ তদিহৈকমণা শৃণু। শ্রী বেদরায়ণীর উবাচ বৃতঃ পুরোহিতস্তাস্ত্র মহেন্দ্রাণু অনুপৃচ্ছতে নারায়ণাক্ষং বর্মাহ তদিহৈকমণা শৃণু। সুখদেব গোস্বামী বললেন, দেবতাগণ কর্তৃক পুরোহিত রূপে নিযুক্ত বিশ্বরূপের কাছে দেবতাদের রাজা ইন্দ্র নারায়ণ কবচ সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি যা বলেছিলেন আমি তা বলছি, একাগ্র চিত্তে তা শ্রবণ করো। ভগবান নিজে বলছেন, শুনতে হবে একাগ্র চিত্তে। তদহিকমনা, খুব একাগ্র চিত্তে। একাগ্র চিত্ত না হলে ধরা যায় না। চিত্তের, নিজের চিত্তের সঙ্গে পাঠকের চিত্তকে সংযোগ করতে হবে।
আমরা শুনছিলাম যখন সুত গোস্বামী সেই নৈমিষারণ্যে তিনি ভাগবত পাঠ করছিলেন, বলা হয়েছে ৮৮,০০০ লোক মুনি ঋষি যোগী সব এসছিলেন পাঠ শুনতে। আর তখন কিন্তু মাইকও ছিল না, সাউন্ড বক্স ছিল না। সেই স্থানে গিয়ে সেটা উপলব্ধি হয়, একটু টিলার উপরে সুতগদ্দি, যে এখানে বসে সুত গোস্বামী পাঠ করেছিলেন, সারা নৈমিষারণ্য লোকে পরিপূর্ণ ছিল। তো তারা শুনলেন কি করে? তখন তো সাউন্ড বক্স ছিল না। ৮৮,০০০ লোক মানে কত দূর পর্যন্ত লোক বসেছিলেন। আর তিনি শুনলেন কি করে? মুনি ঋষিরা শুনলেন কি করে? না, তাদের চিত্তকে সুত গোস্বামীর সঙ্গে এক করেছিলেন, ধ্যানস্থ হয়ে প্রতিটা শব্দ, প্রতিটা কথা, প্রতিটা পারমার্থিক দিব্য তরঙ্গ মুনি ঋষিরা শ্রবণ করেছিলেন। এখানে সেজন্য বলছেন, তুমি শুনবে আমি যা বলছি একাগ্র চিত্তে। তাই আমি দেখি কিছু ব্যক্তি তারা খাতা কলম নিয়ে বসেন ক্লাসে, কি কি কথাও ভুলে যেতে পারি একটু লিখে রাখি। ক্লাসে বসতে গেলে কিছু কিছু নিয়ে আসবেন, তো পাত্র চাই। তো ধরুন আপনি বাজার করতে গেছেন, সবজি কিনতে গেছেন, চাল ডাল আলু কিনতে গেছেন, ঘর থেকে ব্যাগ নিয়ে যাবেন, নাহলে আনবেন কিসে? কিছু জায়গায় পলিথিন ব্যাগ দেয়, কিন্তু কিছু কিছু জায়গায় আছে পলিথিন বর্জিত। আমরা সে অহবিলম গেলাম, আমরা গেলাম কোথায় যেন, তিরুপতি, লেখা আছে প্লিজ সে নো প্লাস্টিক। বাংলাদেশে ঢুকলাম, তাতেও লেখা আছে রাস্তায় 0 প্লাস্টিক জোন। তো আপনি তাহলে সবজি আনবেন কি করে? তার মানে আপনাকে বাড়ি থেকে ব্যাগ নিয়ে যেতে হবে। বা আমরা খাওয়ার তেল কিনতাম, সরষের তেল, রিফাইন তেল, এখন তো বোতল এসে গেছে। তখন ছিল বড় বড় টিনে করে মেপে মেপে দিতেন, তা আমরা বোতল নিয়ে যেতাম। দুধ, গোয়ালার বাড়িতে দুধ আনতে যাবেন, আপনি পাত্র নিয়ে যাবেন, বা গোয়ালা যখন বাড়িতে দুধ দিতে আসবেন আপনি পাত্র নিয়ে দুধটা ধারণ করবেন। তাহলে ক্লাসে আসছেন, পাত্র কি? নোটবুক, লিখবেন। আমার গুরুমাজ কয়েকদিন আগে বলছিলেন, এক মাতাজি প্রশ্ন করেছিলেন, জব করার সময় অনেক চিন্তা পরিকল্পনা আসে যায় যা জবটাকে বিঘ্ন করে। গুরুমাজ যদি কিছু সমস্যার সমাধান দেন, গুরুমাজ বলছেন, আমি যখন জব করি বা জব আগে করতাম, একটা নোটবুক খাতা পাশে রাখতাম, যত চিন্তা আসতো সঙ্গে সঙ্গে মাথা থেকে বের করে নোটবুকে লিখতাম। জবের শেষে সব মিলাতাম, কি করা উচিত, কি করা উচিত, আজকের কি কি ভালো পরিকল্পনা, খারাপ পরিকল্পনা এসে মিলাতাম, আর সেইগুলো করতাম। তো একটা হচ্ছে সিরিয়াস যারা যারা খুব একাগ্রতা সহকারে ক্লাস শুনে নোট করতে থাকেন, আর একাগ্র চিত্ত মানে চিত্তকে শ্রোতার চিত্ত আর পাঠকের চিত্ত যেন মিলে যায়, তাহলে আমরা তো ক্লাসে দেখি। তারপরে আপনাকে ক্লাসের সামনে বসবেন, চিত্তের নজর কি বলে, পাঠকের নজর আপনার উপরে পড়বে, আপনার নজর পাঠকের দিকে থাকবে। পাঠক অত্যন্ত খুশি হয়ে বলবেন, হ্যাঁ আমি আপনাকেই বলছি।
একাগ্র চিত্ত। চিত্তকে একাগ্র না করলে পাঠ শোনা যাবে না। আমাদের ঘুম এসে যায়, মোবাইল এসে যায়, চিত্ত চাঞ্চল্য ধরুন। কিন্তু এখানে বলছেন, আমি বলবো সেই নারায়ণ কবচের শক্তি কত, নারায়ণ কবচ দিয়ে কিভাবে তিনি পরম পরাক্রমশালী সেই অসুরদেরকে পরাজিত করেছিলেন। আর শুধু তাই না, কিভাবে নিজেকে সুরক্ষিত দিয়েছে। মন্ত্র ব্যক্তিকে সুরক্ষিত করে। মন্ত্র, অনেক মন্ত্র আছে, যেরকম আমাদের রামায়ণে পাওয়া যায়। বনবাসকালে যখন রাবণ এসেছিলেন সীতাকে হরণ করতে, লক্ষণ গণ্ডি কেটে দিয়েছিলেন। সে কাহিনী তো আপনাদের জানা আছে। মারিচ এসেছিল সোনার হরিণ সেজে, রাবণ পাঠিয়েছিলেন যে সীতাকে প্রভাবিত করে রামকে সীতা থেকে আলাদা করে দাও। কুটিরের চারপাশে ঘোরাঘুরি করছিলেন সেই মারিচ। সোনার হরিণ দেখে সীতা দেবী খুব আকৃষ্ট হয়ে পড়েন। আর বলতে বলতে হরিণটা হারিয়ে গেল। তখন ভগবান রামচন্দ্রকে বললেন, আমাকে সেই হরিণ এনে দিতে হবে। আর সেই হরিণের পিছনে ছুটতে ছুটতে ভগবান রাম লক্ষণকে বললেন, তুমি সীতার পাহারায় থাকো, আমি যাচ্ছি সেই হরিণের খোঁজে। হরিণ খোঁজ করতে করতে গভীর জঙ্গলে পৌঁছে গেছে। আর যখন সেই হরিণকে পেয়ে তিনি হরিণকে বধ করবেন সর যোজনা করেছেন, তখন মারিচ রামের কণ্ঠস্বর নকল করে ডাকছেন, লক্ষণ, ভাই লক্ষণ, আমি খুব বিপদে আছি, তুমি আমাকে বাঁচাও। আর সেই আওয়াজ সীতার কানে পৌঁছে। সীতা তখন লক্ষণকে বলে যে তুমি যাও, তোমার ভাইয়া বিপদে পড়েছে। লক্ষণ বলে, না, আমার ভাই কোনো বিপদে পড়তে পারে না, তিনি বিপদ ভঞ্জন, সকলকে বিপদ থেকে উদ্ধার করুন, তার বিপদ কিসে। তো যাই হোক, সীতা দেবী অনেক কটু বাক্যে তিরস্কার করেন লক্ষণকে, যার লক্ষণ যেতে বাধ্য হয়েছিলেন। কিন্তু যেহেতু ভগবান রামচন্দ্রের একটা আদেশ ছিল সীতাকে সুরক্ষিত করা, তিনি তার তীরের শলাকা দিয়ে গণ্ডি কেটে দিয়েছিলেন, লক্ষণ গণ্ডি, লক্ষণ রেখা, লক্ষণ রেখা, মন্ত্রপুত বাণ দিয়ে। মন্ত্র কিভাবে রক্ষা করে আমি শুনেছি, যারা সাপুড়ে, যারা ওঝা, তারা সবসময় নিজেকে মন্ত্র দ্বারা নিজেকে সুরক্ষিত রাখে, রক্ষা কবচ। আমি শুনেছিলাম।